সো যখন আমরা ক্যাপিটাল নিয়ে কথা বলি তখন ফার্স্টই চলে আসে ক্যাপিটাল এডিকুয়েসি, এবং বাজেল 3 আন্ডারে ক্যাপিটাল এডিকুয়েসির কিছু নির্দেশনা আছে। So capital adequacy refers to the ability of a bank to absorb all potential losses. Why you need to have a adequate capital অথবা হাই লেভেল অফ ক্যাপিটাল কেন দরকার? বিকজ আপনার যদি কোনো পোটেনশিয়াল লসেস হয় সেটাকে অ্যাবজর্ব করবেন কি দিয়ে? ক্যাপিটাল দিয়ে। সো ব্যাংক নিডস টু হ্যাভ এডিকুয়েট লেভেল অফ ক্যাপিটাল। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাংকস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ওভারঅল সাউন্ডনেস, কারণ ক্যাপিটাল কম রাখার কারণে যদি ব্যাংকের স্টেবিলিটি এফেক্টেড হয়, ব্যাংক যদি গোয়িং কনসার্ন বেসিসে চলতে না পারে, সেটা কিন্তু ওই ব্যাংকের জন্য যেমন ক্ষতিকর, ইকোনমির জন্য ক্ষতিকর। সো অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, দ্য মিনিমাম ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ইজ 10%. সো রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে, সো টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটে 10% ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও থাকতে হবে। অন টপ অফ দ্যাট 2.5% ক্যাপিটাল কনসারভেশন বাফার থাকতে হবে। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক শক হয়, সেগুলোকে অ্যাবজর্ব করার জন্য ইন এডিশন টু 10% দেয়ার শুড বি 2.5% ক্যাপিটাল কনসারভেশন বাফার। দ্যাট মিনস টোটাল 12.5% আপনার রাখতে হচ্ছে। এখন এই ক্যাপিটালকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল অ্যান্ড দি আদার ওয়ান হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। টিয়ার 1 ক্যাপিটালের কম্পোনেন্টসগুলো কী কী আপনি খেয়াল করে দেখবেন যে টিয়ার 1 ক্যাপিটালকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, আর একটা হচ্ছে এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল। সো এই যে আপনার টিয়ার 1, সো টিয়ার 1 ক্যাপিটালকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। সো কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল অ্যান্ড এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল। সো কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে পড়ে আপনার পেইড আপ ক্যাপিটাল, দেন নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম, মানে আপনি শেয়ার ইস্যু করার সময় যদি প্রিমিয়ামের শেয়ারটা ইস্যু করে থাকে, সো সেই শেয়ার প্রিমিয়ামটা, স্ট্যাটুটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ থাকতে পারে, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ, এটা যদি থেকে থাকে, লেস রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেবল, এগুলো সবই হচ্ছে পার্ট অফ টিয়ার 1 ক্যাপিটাল। অ্যান্ড এডিশনাল টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে পড়ে পারপিচুয়াল বন্ড। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা অনেকগুলো ব্যাংকই পারপিচুয়াল বন্ড ইস্যু করেছে, আমাদের ঢাকা ব্যাংকও পারপিচুয়াল বন্ড ইস্যু করেছে। সো ওই পারপিচুয়াল বন্ডের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ফুলফিল করলেই কিন্তু এটা এডিশনাল টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে পড়বে। জাস্ট পারপিচুয়াল বন্ড হইলেই হবে না। সো সেটা ডিটেল গাইডলাইন আছে, এটা আপনি বাজেল 3 দেখলে পাবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। সো টিয়ার 2 ক্যাপিটালের মধ্যে জেনারেল যে প্রভিশন আছে সেটা পড়ে যায়। সাবঅর্ডিনেট ডেট অনেক ব্যাংক ইস্যু করেছে, আমরাও ইস্যু করেছি। সো সাবঅর্ডিনেট ডেট যখন আপনি ইস্যু করছে, আপনার ক্যাপিটাল বাড়ছে, বাট দ্যাট ইজ টিয়ার 2 ক্যাপিটাল বাড়ছে, এবং মাইনরিটি ইন্টারেস্ট থাকে। সো এই 10% যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, তার মধ্যে মিনিমাম 6% কিন্তু টিয়ার 1 ক্যাপিটাল থাকতে হয়, এবং এই 6%-এর মধ্যে 4.5% মিনিমাম টিয়ার 1 ক্যাপিটাল থাকতে হবে, আর বাকি 1.5% এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল হইতে পারে। এখানে এই পেজটাতে আপনি খেয়াল করে দেখবেন, এটা আমরা জাস্ট যে কাজটা করেছি সেটা হলো 2022 সালে আমাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে জাস্ট ক্যাপিটাল এডিকুয়েসি সেকশনটা নিয়েছি। এইটা এই বছরের অ্যানুয়াল রিপোর্টে যখন আপনি পাবলিশ হবে তখন খেয়াল করে দেখবেন, 23-এরটা যখন পাবলিশ হবে। সো আপনার কাজ হবে, আপনি জাস্ট অ্যানুয়াল রিপোর্ট সেগমেন্টে যাবেন, সেগমেন্টের যে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটা সেকশন আছে নোটসের মধ্যে, সেখানে আমাদের ঢাকা ব্যাংকের যে ক্যাপিটাল এডিকুয়েসি সেটা সম্পর্কে ডিটেইলে দেয়া থাকবে। এটা যদি আপনি পড়েন শুধুমাত্র, আমি জানি না আপনারা অ্যানুয়াল রিপোর্ট পড়েন কি না, বাট এটা আমাদের সবার পড়া উচিত, এবং শুধুমাত্র এই পার্টটুকু যদি আপনি দেখেন তাহলে ইউ উইল গেট এ গুড আইডিয়া অ্যাবাউট ক্যাপিটাল এডিকুয়েসি অ্যান্ড অলসো আমাদের ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি সম্পর্কে আপনি জানতে পারবেন। যেমন এখানে যদি আমি একটু দেখি 2022 সালের নাম্বারটা যদি দেখি, তাহলে 2022 সালে ওই সময় আমাদের পেইড আপ ক্যাপিটাল ছিল কত, 949 কোটি, স্ট্যাটুটরি রিজার্ভ আরও ওরকম ছিল সিমিলার অ্যামাউন্টে, সবগুলো যোগ করার পরে 2072 কোটি টাকার আমাদের টিয়ার 1 ক্যাপিটাল ছিল। এখান থেকে আমরা যদি রেগুলেটরি অ্যাডজাস্টমেন্টগুলো করি, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বাদ দিতে হয়েছে, বুক ভ্যালু অফ গুডউইল, এগুলো সব কিছু বাদ দেওয়ার পরে, সব কিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে, এবং এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল 142 কোটি টাকা এখানে আছে, সেটা হিসাব করার পরে
আমাদের টোটাল টিয়ার 1 ক্যাপিটাল আসছে 2139, সো 2139 কোটি টাকা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল। আর এর পাশাপাশি যদি আমরা টিয়ার 2 ক্যাপিটাল দেখি, সেখানে আমাদের জেনারেল প্রভিশন আছে অ্যান্ড নন কনভার্টেবল একটা সাবঅর্ডিনেট বন্ড আছে, সেগুলো মিলে আমাদের 1036 কোটি টাকার হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। সো এই দুইটা মিলে আপনার টোটাল এলিজিবল ক্যাপিটাল হয়েছে 3175। আর অন্যদিকে আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেট ছিল 16,000 কোটি টাকার ব্যালেন্স শিটে, আর হচ্ছে অফ ব্যালেন্স শিটে ছিল আরও। সব মিলায় আমাদের যদি হিসাব করি তাহলে আমাদের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ছিল 2,249 কোটি টাকা। আর 2,249 কোটি টাকার যদি আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকে, 10% রাখতে হয় অ্যান্ড অ্যানাদার 2.5% রাখতে হয়, তো আমাদের অ্যাকচুয়ালি তো বেশি ছিল। সো আমাদের কতটুকু ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ছিল? 14.12%। সো এটা এই বছর যদি দেখেন হয়তো আরও চেঞ্জেস আসবে, কারণ আমরা আরও কিছু বন্ড রেইজ করেছি। সো এভাবে করে আপনি প্রতিটা ব্যাংকের এই সেগমেন্টে যাবেন, তাহলে ইউ উইল গেট এ গুড আইডিয়া অ্যাবাউট দ্য ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। আমরা পড়ছিলাম লিকুইডিটি প্রোফাইল। সো লিকুইডিটি প্রোফাইল রেফার্স টু দ্য এবিলিটি অফ দ্য ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস টু মিট ইটস ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস প্রম্পটলি। সো যেহেতু ডিপোজিট মোবিলাইজ করে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাহলে এই ডিপোজিটগুলো যখন আমার কাছে উইথড্রল আসে তখন আমাকে তো এটা প্রম্পটলি রিপে করতে হবে। আর রিপে যদি আমরা করতে না পারি তখন এটা প্যানিক ছড়ায় পড়বে, এবং যারা হয়তো ডিপোজিট উইথড্র করতো না তারাও চলে আসবে, এবং একটা ব্যাংক রানের একটা সম্ভাবনা থাকে। সো ইটস দ্য লিকুইডিটি প্রোফাইল ইজ ভেরি ক্রুশাল ফর মেইনটেনিং ব্যাংকস হেলদি লিকুইডিটি প্রোফাইল, মানে হেলদি লিকুইডিটি প্রোফাইল মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাংকের যদি ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে দূরে রাখার জন্য, কারণ যদি এরকম কোনো প্যানিক ছড়িয়ে পড়ে তাহলে ব্যাংক কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেসে পড়ে যাবে। সো যখন আমরা লিকুইডিটি প্রোফাইল দেখি তখন আমরা যে বিষয়গুলো দেখি, আমরা দেখি ব্যাংকের যে অ্যাসেটগুলো আছে সে টাইপ অফ অ্যাসেটগুলো কেমন। সো মোস্টলি লিকুইড অ্যাসেট হইতে হবে। ডিউরেশন অফ দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস আমরা দেখি, আমাদের ব্যাংকগুলো সাধারণত যেটা হয় লায়াবিলিটিসের ডিউরেশন হয় শর্ট টার্ম আর অ্যাসেটের ডিউরেশন হয় লং টার্ম, বাট বেশি মিসম্যাচ হলে এটা একটা সমস্যা হতে পারে। সো ব্যাংকের কন্টিনিউয়াসলি ডিউরেশন অফ অ্যাসেটস এবং ডিউরেশন অফ লায়াবিলিটিস এটাকে ম্যানেজ করতে হয়। আমার ফান্ডিং সোর্সেসগুলো কী কী, আমার স্টেবল যত সোর্সেস আছে তত ভালো, এই কারণে ব্যাংকে কিন্তু রেগুলার বেসিসে নেট স্টেবল ফান্ডিং রেশিও মেনটেন করতে হয়। এবং আমার মার্কেট কন্ডিশন কেমন, এবং মার্কেট কন্ডিশন অনুযায়ী আমার কিন্তু অ্যাসেটের যে কম্পোজিশন, ডিউরেশনের যে কম্পোজিশন, সেগুলোকে ম্যানেজ করতে হয়। সো ব্যাংক শুড হ্যাভ এ ব্যালেন্স বিটুইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ফান্ডিং। খুব বেশি শর্ট টার্ম ফান্ডিং হলে একরকম প্রবলেম, খুব বেশি লং টার্ম ফান্ডিং হলে আরেক রকম প্রবলেম। সো দুইটাকে ব্যালেন্সিং করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ব্যাংক নিড টু হ্যাভ diversified funding sources as well, and there should be sufficient liquid asset is থাকাটা ব্যাংকের জন্য is extremely important for the proper health of the bank. সো তাহলে এখন আমরা দেখব যে হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ লিকুইডিটি রিস্ক, যে একটা ব্যাংক লিকুইডিটি রিস্কে পড়ছে কিনা কোন কোন ইন্ডিকেটর দেখে আমরা বুঝবো। সো আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালিসিস করব। আমরা দেখব যে একটা টাইমে কী পরিমাণ ইনফ্লো হচ্ছে এবং কী পরিমাণ আউটফ্লো হচ্ছে, আমার কি খুব বেশি ডিপোজিট উইথড্রল হচ্ছে নাকি আমার খুব বেশি ডিপোজিট ইন হচ্ছে। উই শুড অলসো লুক অ্যাট দ্য ফান্ডিং লিকুইডিটি রেশিও, লাইক আমার ফান্ডিংয়ের যে সোর্স, সো লিকুইড অ্যাসেটস টু শর্ট টার্ম লায়াবিলিটিস, আমার কী পরিমাণ লিকুইড অ্যাসেট আছে, আমার কী পরিমাণ শর্ট টার্ম লায়াবিলিটিস আছে, সেটার রেশিওটা আমরা দেখব। আমার যদি অনেক বেশি শর্ট টার্ম লায়াবিলিটি থাকে তাহলে সেই পরিমাণ আমার লিকুইড অ্যাসেট রাখতে হবে, আদারওয়াইজ তো আমি লিকুইডিটি আমার যে অব্লিগেশন আছে সেটাকে ফুলফিল করতে পারবো না। উই নিড টু লুক অ্যাট দ্য মার্কেট কন্ডিশন কন্টিনিউয়াসলি এক্সামিন করা দরকার, এবং রেগুলার বেসিসে স্ট্রেস টেস্টিং করতে হয়, প্রতি কোয়ার্টারলি স্ট্রেস টেস্টিং রিপোর্ট পাঠাইতে হয় সেন্ট্রাল ব্যাংকে। আর ব্যাংকের তো আসলে নিজের স্বার্থেই কন্টিনিউয়াস বেসিসে স্ট্রেস টেস্টিং করা উচিত, এবং কোয়ালিটি অফ দ্য অ্যাসেট কোয়ালিটি যাতে ভালো হয়, অ্যাসেট কোয়ালিটি যাতে খারাপ না হয়, কী পরিমাণ স্ট্রেসড অ্যাসেট আছে, যে অ্যাসেটগুলো খারাপ আছে সেগুলোকে আমরা কীভাবে রিকভার করতে পারি এবং কন্টিনিউয়াসলি গুড লোন আমরা ক্রিয়েট করতে পারি, সেই দিকে অনেক এফোর্ট দিতে হয়। সো হোয়াট আর দ্য পোটেনশিয়াল সোর্সেস অফ ফান্ডিং, ব্যাংক অনেকগুলো সোর্স থেকে ফান্ড নিতে পারে। একটা বড় সোর্স হচ্ছে ব্যাংকের জন্য ডিপোজিট, এবং এই ডিপোজিটের অনেক ধরনের কম্পোজিশন আছে। এফডিআর নিতে পারে, কাসা কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট নিতে পারে। সো অবভিয়াসলি কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট যত বেশি হবে তত বেটার ব্যাংকের জন্য, বিকজ ওগুলোর কস্ট কম হয়ে থাকে, এফডিআরের কস্ট একটু বেশি হয়ে থাকে। সো ওভারঅল কস্ট অফ ডিপোজিট বেড়ে গেলে, কস্ট অফ ফান্ড বেড়ে গেলে ব্যাংকের জন্যই মার্জিন কিন্তু কমে যায়। ব্যাংক হোলসেল ফান্ডিং করতে পারে, লাইক কল মানি থেকে টাকা নিতে পারে, রেপোর মাধ্যমে টাকা নিতে পারে, সেন্ট্রাল ব্যাংকের ফান্ডকে অ্যাক্সেস করতে পারে, ইন্টার ব্যাংক লেন্ডিং বা বরোয়িংয়ের মাধ্যমে ফান্ড
দিতে পারে বা নিতে পারে। ব্যাংক ক্যান গো ফর টেকিং লং টার্ম ডেট বাই ইস্যুইং ডেট, সেলিং অ্যাসেটস, ব্যাংক তার অ্যাসেটগুলোকে সেল করে ফান্ডিং করতে পারে, বাট দ্যাট ইজ নট আ প্রেফার্ড মেথড এবং মোস্ট ক্ষেত্রে এটা করা হয় না বা ব্যাংক চায়ও না। ব্যাংক ক্যান গো ফর সিকিউরড ফান্ডিং, সো তার কোনো অ্যাসেটকে কোলেটারাল রেখে ফান্ডিং দিতে পারে, অথবা খুব বেশি যদি বিপদে পড়ে যায় তখন ব্যাংক ক্যান লুক ফর গভর্নমেন্ট সাপোর্ট অ্যাজ ওয়েল। ব্যাংকের অ্যাসেট কম্পোজিশন যদি আমরা দেখি, একটা কমার্শিয়াল ব্যাংকের যে অ্যাসেট কম্পোজিশনগুলো থাকে তার মধ্যে সবচেয়ে আপনি ব্যালেন্স শিটের টপে দেখবেন ক্যাশ, কী পরিমাণ ক্যাশ ব্যাংকের কাছে আছে। ক্যাশ অ্যাট হ্যান্ড হয়, ক্যাশ অ্যাট বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে হয়। মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, সো কল মানি রেটে বরোইং করলেন যেখানে, সেখানে অনেক সময় দেখা যায় বরোইং পার্টে কল মানি অ্যাট কল থাকে, আবার লেন্ডিংও করেন, সো মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস থাকে। ব্যাংক বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে, কোটেড শেয়ার্সে ইনভেস্টমেন্ট করতে পারে, নন কোটেড শেয়ার্সে ইনভেস্টমেন্ট করতে, আনকোটেড শেয়ার্সে ইনভেস্টমেন্ট করতে পারে। আর লোনস অ্যান্ড অ্যাডভান্সেস দেখা যায় ব্যাংকে। একটা ব্যাংকের ব্যালেন্স শিট দেখলে দেখবেন 100 টাকার মধ্যে হয়তো 70 টাকায় দেখবেন লোন, অ্যানাদার 7-8 টাকা বা 110 টাকার মতো ইনভেস্টমেন্ট থাকে, বাকি 20% মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস ক্যাশ এগুলো থাকে। ব্যাংকের বিল ডিসকাউন্টেড থাকতে পারে, পারচেস থাকতে পারে। ফিক্সড অ্যাসেট খুবই কম হয়, সাধারণত খুব স্মল পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যাসেট দেখা যায় ব্যাংকের ফিক্সড অ্যাসেট হয়ে থাকে।